প্রিয় শিক্ষার্থীরা, এমবিএ ফাইনাল ইয়ারে যারা আছো ব্যবস্থাপনা বিষয়ে, তাদের কোর্স এমআইএস নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। তো এমআইএস তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই যুগে তথ্য ছাড়া আমাদের চলে না। তথ্যে যেদের যত সমৃদ্ধ, সেদের বিশ্বে তত উন্নত। তথ্য ছাড়া আমাদের উপায় নেই। আর ব্যবস্থাপনার প্রতিটি স্তরে, বিশেষ করে উপরের স্তরে, এই তথ্য প্রবাহটা বেশি প্রয়োজন হয় ব্যবস্থাপকীয় সিদ্ধান্ত, বিশেষ করে পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য ব্যবস্থাপনা অত্যাধিক প্রয়োজনীয় ভূমিকা পালন করে থাকে। তো যাই হোক, তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি MIS, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। তাহলে দেখা গেছে যে তোমাদের এখানে তিনটি বিষয়: ব্যবস্থাপনা, তথ্য আর হলো পদ্ধতি। তো ব্যবস্থাপনা কাকে বলো তো তোমরা মাস্টার্স স্টুডেন্ট জানো। তো এবার আসো, তথ্য কি আমি একটু বলি। তথ্য হচ্ছে কতগুলো উপাত্তকে সাজানোর ফলে যদি সেটি ব্যবহার উপযোগী ও সিদ্ধান্ত গ্রহণ উপযোগী হয়, তাহলে সেটাকে বলা হয় তথ্য। আবার বলতেছি, কতগুলো উপাত্ত সাজানোর ফলে যদি সেটা ব্যবহার উপযোগী এবং সিদ্ধান্ত গ্রহণের উপযোগী হয়, তাহলে আমরা সেটাকে বলবো তথ্য। এবার আসো পদ্ধতি। পদ্ধতি ইংরেজিতে বলা হয় সিস্টেম। পদ্ধতি হচ্ছে নিয়ম কানুন। তো এখন একটা নিয়ম কানুনের মধ্যেই ব্যবস্থাপনা তথ্যগুলো গ্রহণ করে, তারপরে এগুলাকে ব্যবহার করে, এগুলাকে প্রয়োগ করে, এগুলাকে স্থানান্তর করে আরেক জায়গায়। তিনটা জিনিস নিয়ে আমাদের MIS, ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি, ইংরেজিতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। একটু এদিকে দেখো এবারে। এ প্রপার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম একটি যথাযথ ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি স্ট্রাকচার ডিজাইন করা হয় টু প্রোভাইড দ্য ইনফরমেশন, তথ্য সরবরাহ করার জন্য, হোয়েন নিডেড, কখন প্রয়োজন, অ্যান্ড হোয়ার নিডেড, এবং কোথায় প্রয়োজন। তাহলে দেখা যাচ্ছে যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটা এমনভাবে স্ট্রাকচার ডিজাইন করা হয় যাতে করে কখন তথ্য প্রয়োজন, কোথায় তথ্য প্রয়োজন সেটি সরবরাহ করে। এই হলো ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। আর একটু যদি আমরা ভালোভাবে বলি, তাহলে ডেফিনেশনটা এরকম হতে পারে: MIS হলো মানুষ। ব্যবহার করার জন্য, প্রক্রিয়া করার জন্য মানুষ লাগবে, যন্ত্রপাতি লাগবে বর্তমানে MIS কার্যকর করার জন্য, ডেটা লাগবে, তথ্যের কাঁচামাল হচ্ছে ডেটা, তারপর হলো যোগাযোগ নেটওয়ার্ক লাগবে। এখন MIS কার্যকর করার জন্য যোগাযোগ নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি সিস্টেম, যা ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদনের জন্য। তথ্য সংগ্রহ, প্রথম কাজ হলো এটা সংগ্রহ করব আমরা কোথাও না কোথা থেকে। তথ্য সংগ্রহ করার পর এটা প্রক্রিয়াকরণ করতে হবে। প্রক্রিয়াকরণ বলতে বোঝা তথ্য সাজানো গোছানো। প্রক্রিয়াকরণ করার পর এটাকে আমরা সংরক্ষণ করব। সংরক্ষণটা আমরা কম্পিউটার করতে পারি, মোবাইলে করতে পারি, বা হার্ড কপি কাগজে সংরক্ষণ করতে পারি, ও ব্যবহার উপযোগী করে ব্যবস্থাপনাকে সরবরাহ করে। তাহলে ব্যবস্থাপনাকে কিভাবে সরবরাহ করে? যখন এটা ব্যবহার উপযোগী হবে তখনই ব্যবস্থাপনাকে সরবরাহ করে। আবার দেখো, MIS হলো মানুষ, যন্ত্রপাতি, ডেটা ও যোগাযোগ নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত একটি সিস্টেম, যা ব্যবস্থাপকীয় কার্যাবলী সম্পাদনের জন্য
তথ্য সংগ্রহ ধারাবাহিকভাবে সংগ্রহ করার পর এটা প্রক্রিয়াকরণ করতে হবে, প্রক্রিয়াকরণ করার পর এটা সংরক্ষণ করতে হবে, সংরক্ষণ না করলে এটা পরবর্তীতে পাওয়া যাবে না, ও ব্যবহার উপযোগী করে ব্যবস্থাপনাকে সরবরাহ করে থাকে। এই হলো আমাদের এমআইএস। এটা মাস্টার্সের কোর্স, কিন্তু নাম সহজ হলেও ব্যাপারটা কিন্তু অত সহজ বিষয় না। তো এখন অধ্যয়ন করতে হবে, আমাদেরকে জানতে হবে এমআইএস কি, কেন, এটা জানতে হবে। তো এখন এমআইএস এর বৈশিষ্ট্য অধ্যয়নের মাধ্যমে এমআইএস সম্পর্কে আরও জানবো আমরা। এমআইএসটা হচ্ছে প্রথমত ব্যবস্থাপনা কেন্দ্রিক, ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড। এটা তথ্যটা কর্মীদের জন্য দরকার হয় না, ব্যবস্থাপনা তার দৈনন্দিন কার্যাবলী, পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ প্রভৃতি কাজের জন্যই এটা প্রয়োজন হলো ব্যবস্থাপনার জন্য। এই জন্য আমরা বলছি যে এটা ব্যবস্থাপনা কেন্দ্রিক, ব্যবস্থাপনা নির্দেশিত। ব্যবস্থাপনা নির্দেশ দেবেন কি তথ্য দরকার, কখন তথ্য দরকার, কিভাবে দিতে হবে, কিভাবে সাজাতে হবে। এই জন্য এটা ব্যবস্থাপনা নির্দেশনা মোতাবেক তৈরি করতে হয়। এই জন্য আমরা বলছি এটা ব্যবস্থাপনা নির্দেশিত। তারপর হলো এটা সমন্বিত, এটা হলো সমন্বিত প্রক্রিয়া। পুরো প্রতিষ্ঠান জুড়েই ব্যবস্থাপনা তথ্য সরবরাহ থাকবে। একটা বিভাগের তথ্যের সাথে আরেক বিভাগের তথ্যের একটা মিল থাকতে হবে। যেমন উৎপাদন তথ্যের সাথে বিক্রয় তথ্যের মিল থাকতে হবে, কাঁচামাল ক্রয় তথ্যের সাথে উৎপাদন তথ্যের মিল থাকতে হবে। এক বিভাগের তথ্য যদি আরেক বিভাগে না পৌঁছে, যোগাযোগ যদি না থাকে এক বিভাগের সাথে আরেক বিভাগে, তাহলে এটা কার্যকর হবে না। এই জন্য এটা হলো পুরা প্রতিষ্ঠানব্যাপী এটা একটা সমন্বিত সিস্টেম। নাম্বার 4 হলো সাব সিস্টেম ধারণা। একটা প্রধান সিস্টেমের অধীনে সাব সিস্টেম থাকতে পারে। যেমন ধরি একটা প্রতিষ্ঠান যদি হয় সিস্টেম, তাহলে সাব সিস্টেম থাকতে পারে। যেমন উৎপাদন, কাঁচামাল ক্রয়ের একটা সাব সিস্টেম থাকতে পারে, উৎপাদনের একটা সাব সিস্টেম থাকতে পারে, বিক্রয়ের একটা সাব সিস্টেম থাকতে পারে। এরকম একটা সিস্টেমের অধীনে বিভিন্ন সাব সিস্টেম থাকতে পারে। তারপরে পরিকল্পনা কেন্দ্রিক, কখন কি তথ্য দরকার এটা পরিকল্পনার আলোকেই আমাদেরকে সরবরাহ করতে হয়। পরিকল্পনা যেরকম গ্রহণ করব সে পরিকল্পনা মোতাবেক তথ্য সরবরাহ করব। ধরি আমরা একটা নতুন উৎপাদন পরিকল্পনা করলাম, কোনো একটা আইটেম উৎপাদন লাইন বৃদ্ধি করার পরিকল্পনা করলাম, তাহলে কি উৎপাদন করব, এখন কী পরিমাণে উৎপাদন করব, বাজার চাহিদা কেমন হবে, এগুলো পরিকল্পনার আলোকেই তথ্য সরবরাহ করতে হয়। তারপর হলো ডেটাবেস। ডেটাবেস বলতে বোঝায় যেখানে অনেক ডেটার সমারোহ থাকে। ডেটাবেস বলতে বোঝায় ডেটার ঘাঁটি, অনেক ডেটার অনেক উপাত্তের যেখানে সমাবেশ, এটাকে বলা হয় ডেটাবেস। তারপর 7 নাম্বার আসো কম্পিউটার কেন্দ্রিক। এমআইএস অবশ্যই এখন প্রযুক্তির সাথে মিলিয়ে এটি কম্পিউটার কেন্দ্রিক হতে হবে। আমরা এখন কম্পিউটারের সাহায্যে অতি সহজেই আমরা যে ডেটাবেস তৈরি করব কম্পিউটার সাহায্যে, এমআইএস সিস্টেম প্রয়োগ করব কম্পিউটারের সাহায্যে। কারণ এখন ম্যানুয়াল অর্থাৎ হাতে লেখালেখি পদ্ধতির খুব একটা কার্যকারিতা নাই। মেশিনের সাহায্যে অর্থাৎ কম্পিউটারের সাহায্যে অতি সুন্দরভাবে, অতি দ্রুততম উপায়ে, অতি নিখুঁতভাবে, অতি সুন্দরভাবে তথ্য উপস্থাপন করা যায়। ম্যানুয়ালি সেভাবে তথ্য উপস্থাপন করা যায় না। ম্যানুয়াল তথ্য উপস্থাপনা এটা পুরাতন পদ্ধতি, ধীরগতি পদ্ধতি। কম্পিউটার কেন্দ্রিক সিস্টেম ব্যবহার করব আমরা, তাহলে আমরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারব। তাহলে কম্পিউটার ছাড়াই এখন আমাদের ম্যানেজমেন্ট ইনফরমেশান সিস্টেম অচল।
তাহলে আমাদের বর্তমান এমআইএসটা হবে কম্পিউটার কেন্দ্রিক। বৈশিষ্ট্যগুলো আবার দেখো, ব্যবস্থাপনা কেন্দ্রিক, ব্যবস্থাপনার নির্দেশ মোতাবেক চলবে, সমন্বিত প্রক্রিয়া বলতে পুরো প্রতিষ্ঠানব্যাপী, সাবসিস্টেম বলতে বোঝায় একটা সিস্টেমের অধীনে আরও ছোট ছোট সিস্টেম থাকতে পারে, সেগুলো হলো সাবসিস্টেম। একটা পরিকল্পনা থাকতে হবে ডেটাবেস কার্যকর করার জন্য। তারপর এখানে একটা এমআইএস কার্যকর করার জন্য ডেটাবেস তৈরি করতে হবে। ডেটাবেস থেকে যাবতীয় ডেটা সরবরাহ পাওয়া যাবে, ডেটাবেস থেকে ডেটা সরবরাহ পাওয়া যাবে। আর এটা হবে এখন কম্পিউটার কেন্দ্রিক। এই হলো আমাদের ডেটাবেসের বৈশিষ্ট্য। এখন আমরা আলোচনা করব ডেটাবেসের পূর্ব শর্ত। তাহলে পূর্ব শর্তগুলো দেখো এবারে। পূর্ব শর্ত হইল অর্থাৎ ডেটাবেস কার্যকর করার জন্য আমাদের আগে থেকে কিভাবে প্রস্তুত থাকতে হবে। তাহলে পূর্ব শর্তের মধ্যে প্রথমে আসো ডেটাবেস। আগে লিখি, তারপরে 2 নম্বর মানসম্মত পদ্ধতি ও কর্মী। 3 নম্বর উচ্চ ব্যবস্থাপনার সহায়তা। তারপর আসো 4 নাম্বার এমআইএস নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ। তারপরে আসো 5 নাম্বার মূল্যায়ন। তাহলে দেখো, এমআইএস কার্যকর করার জন্য যে পূর্ব শর্তগুলো মেনে চলতে হবে। প্রথমে এমআইএস তৈরি করার জন্য আমাদের একটা ডেটাবেস থাকতে হবে, ডেটাবেস তো পূর্বে আলোচনা হয়েছে। তারপরে মানসম্মত পদ্ধতি ও কর্মী। মানসম্মত পদ্ধতি ও কর্মী তো নিশ্চয়ই বুঝতে পারতেছ। এখন তথ্য সরবরাহ করার জন্য মানসম্মত আমাদের পদ্ধতি থাকতে হবে। কোথা থেকে পাবো, কার কাছ থেকে পাবো, কীভাবে পাবো। আর এই তথ্য নিয়ে কাজ করার জন্য আমাদের সেরকম কর্মী থাকতে হবে, কম্পিউটার জানা লোক থাকতে হবে, তথ্য যাতে বুঝে সেরকম পারদর্শী লোক থাকতে হবে। আর আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে তো ইংরেজিতে ডিলিংস করার জন্য তাদের ইংরেজি ভাষা সম্পর্কে দক্ষতা থাকতে হবে, আমদানি রপ্তানি সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে ইত্যাদি। এগুলো হলো মানসম্মত পদ্ধতি ও কর্মী। উচ্চ ব্যবস্থাপনা সহায়তা। এখন নিম্ন ব্যবস্থাপনা এবং মিড লেভেল ব্যবস্থাপনা দুইটাকে সহায়তা করার জন্য উচ্চ ব্যবস্থাপনা যাবতীয় পরামর্শ দেবেন, যাবতীয় সহযোগিতা করবেন। উচ্চ ব্যবস্থাপনা যদি সহায়তা না করে তাহলে এমআইএস কার্যকর করা যাবে না। এমআইএস নিয়ন্ত্রণ ও রক্ষণাবেক্ষণ, এই সিস্টেম আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং রক্ষণাবেক্ষণ করতে হবে। এখন একটা সিস্টেম আমি তৈরি করলাম, কিন্তু যদি এটা আমরা সিস্টেমটা নিয়ন্ত্রণ না করি, অর্থাৎ মাঝে মধ্যে এটা ঠিক আছে কিনা যদি আমরা না দেখি, চর্চা যদি না করি, বা যারা সিস্টেম নিয়ে কাজ করে তাদের তদারকি যদি না করি, রক্ষণাবেক্ষণ যদি না করি, তাহলে এমআইএস ঠিকমতো চলবে না। ব্যাপারটা এরকম,
একটা কম্পিউটারে যদি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি এটা অন করা না হয় তাহলে কম্পিউটার পর্যন্ত অকার্যকর হয়ে পড়ে। তেমনি এই সিস্টেমটা আমাদের দেখতে হবে, সিস্টেম চালু রাখার জন্য এটা নিয়ন্ত্রণ করতে হবে কাজ কতটুকু হচ্ছে, আর রক্ষণাবেক্ষণ করতে হবে। সর্বোপরি মূল্যায়ন, যারা সিস্টেম নিয়ে কাজ করতেছে এই এমআইএস ঠিকভাবে তথ্য সরবরাহ করতে পারতেছে কিনা এটা একটা নির্দিষ্ট সময় পর পর মূল্যায়ন করে দেখতে হবে। এটা ফলাফল এমআইএস কীরকম ফলাফল দিচ্ছে, কীরকম তথ্য সরবরাহ করতেছে, এটা মাঝে মধ্যে আমাদেরকে মূল্যায়ন করে দেখতে হবে। এবারে আসো এমআইএস আমাদের প্রয়োজন কেন। এমআইএস আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। এমআইএসের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না, তথাপি আমি সংক্ষিপ্ত কিছু বলছি। যেমন প্রথমে আসো রিপোর্ট তৈরি, তারপরে 2 নম্বর আসো দৈনিক ব্যবসায় মূল্যায়ন, দৈনিক ব্যবসায় মূল্যায়ন, সমস্যা সমাধান, তারপরে আসো পরিবেশগত, প্রয়োজনীয়তা থাকতে পারে সরবরাহ, তারপরে প্রযুক্তি, তারপরে হতে পারে অর্থনৈতিক গতিধারা, তারপরে আসা 6 নম্বরে প্রতিযোগিতা, তারপরে 7 নম্বরে আসা অভ্যন্তরীণ তথ্য, অভ্যন্তরীণ তথ্য হইতে পারে বাজেট, তারপরে হতে পারে যোগান, তারপরে হতে পারে বিক্রয় পূর্বানুমান, ইত্যাদি। এবার দেখো এমআইএস কেন প্রয়োজন, এখন আলোচনা করতেছি হলো গুরুত্ব নিয়ে, এমআইএস এর গুরুত্ব। তাহলে গুরুত্বগুলো দেখো। প্রথমে রিপোর্ট তৈরি, আমাদের ব্যবসায়ী বিভিন্ন ধরনের রিপোর্ট তৈরি করি আমরা। সাপ্তাহিক রিপোর্ট হতে পারে, মাসিক হইতে পারে, তারপরে ত্রৈমাসিক হইতে পারে, তারপর হাফ ইয়ারলি হতে পারে, তারপরে বার্ষিক হতে পারে। এই যে রিপোর্ট যে তৈরি করব আমরা, ধরি আমরা বিক্রয় রিপোর্ট তৈরি করব, তাহলে বিক্রয় কী পরিমাণ হইলো এটা সেলসম্যানদের কাছ থেকে আমাদের তথ্য পেতে হবে। বিভিন্ন তথ্যের আলোকে আমি বিক্রয় রিপোর্ট তৈরি করব। উৎপাদন হইলো কী পরিমাণ, বিক্রয় হইলো কী পরিমাণ, মুনাফা হইলো কী পরিমাণ, এগুলো রিপোর্ট তৈরি করার জন্য, বিশেষ করে কোম্পানির ক্ষেত্রে যদি রিপোর্ট তৈরি করা না হয় তাহলে প্রবলেম, কারণ একটা নির্দিষ্ট সময় পর পর
রিপোর্ট তৈরি, প্রতিবেদন পেশ করা বাধ্যতামূলক, নতুবা কোম্পানির উপর বিভিন্ন রকম শাস্তিমূলক ব্যবস্থা আরোপ হতে পারে। দৈনন্দিন ব্যবসায় মূল্যায়ন, দৈনন্দিন আমরা কতটুকু কাজ করলাম, কত পরিমাণ উৎপাদন হলো, কত পরিমাণ সেল হলো, কত পরিমাণ আর্থিক আদান প্রদান হলো, এগুলো আমাদের দৈনন্দিন রিপোর্ট তৈরি করতে হয়। এখন তোমরা ব্যাংকগুলোতে দেখবা যে দৈনন্দিন তারা টাকা কত জমা হলো, কত উত্তোলন করলো, দিন শেষে কত ব্যালেন্স থাকলো, এটা কম্পিউটারের সাহায্যেই এখন এই রিপোর্টগুলি তৈরি হয়। আগে এগুলা হাতে তৈরি করা হতো, এখন কিন্তু হাতে কোনো কাজ নাই এগুলো। সমস্যা সমাধান, কোথাও যদি কোনো সমস্যা সমাধান করতে হয়, যেমন ধরে নিলাম আমি কোথাও কোনো এলাকায় বিক্রয় কমে গেছে, তাহলে কেন বিক্রয় কমলো, তাহলে সেই সমস্যার কারণ চিহ্নিত করে আমরা প্রয়োজনীয় সমাধানের ব্যবস্থা করতে পারি তথ্যের আলোকে। সিদ্ধান্ত গ্রহণ, প্রতিনিয়তই সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। ব্যবস্থাপনাকে সিদ্ধান্ত গ্রহণের জন্য তথ্য দরকার, তথ্য ছাড়া আনুমানিক কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যেমন নতুন কোনো পণ্য উৎপাদন করব কিনা, কোনো লস আইটেম আমরা বন্ধ করে দিব কিনা, পণ্যের গুণগত মান বাড়াইতে হবে কিনা, পুঁজি বৃদ্ধি করব কিনা ইত্যাদি নানা রকম সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন হয়। এগুলো তথ্য ছাড়া আমাদের হবে না। পরিবেশগত কিছু তথ্য সরবরাহের জন্য আমাদেরকে MIS এর সাহায্য নিতে হবে। যেমন সরবরাহ নীতি কীরকম, পণ্য সরবরাহ নীতি, কাঁচামাল সরবরাহ নীতি কীরকম হতে পারে, প্রযুক্তি কীরকম, প্রযুক্তি বলতে বোঝায়, প্রযুক্তিগত পরিবেশ বলতে বোঝায় দেশে ব্যবহৃত বিজ্ঞান ও প্রযুক্তি, দেশে ব্যবহৃত বিজ্ঞান ও প্রযুক্তি এবং সম্পর্কিত উপাদান। দেশে ব্যবহৃত বিজ্ঞান ও প্রযুক্তি এবং সম্পর্কিত উপাদান, এটা হলো প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তি সম্পর্কে আমাদের জানতে হবে। তাহলে কোন 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 প্রযুক্তি এখন ব্যবহৃত হচ্ছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, আমরা কোন প্রযুক্তি ব্যবহার করতেছি, এগুলো সম্পর্কে আমাদের ধারণা নিতে হলে তথ্য ব্যবস্থাপনা থাকতে হবে। তারপরে অর্থনৈতিক গতিধারা, অর্থনৈতিক গতিধারা কখনো অর্থনৈতিক ঊর্ধ্বমুখী থাকে, কখনো সম অবস্থা থাকে, কখনো মন্দ অবস্থা থাকে। তো এখন এই অর্থনৈতিক গতিধারা কোন দিকে যাচ্ছে, এটা আমরা MIS ছাড়া আমরা এটা বের করতে পারবো না। এবার আসি আমরা প্রতিযোগিতা সম্পর্কিত তথ্য আমরা জানি। প্রতিযোগী থাকবে আমাদের কোম্পানির ক্ষেত্রে। এখন প্রতিযোগীরা তারা কীরকম গুণগত মানের পণ্য উৎপাদন করে, তাদের পণ্যের চাহিদা কেমন, তারপরে প্রতিযোগীর তুলনায় আমাদের পণ্যের গুণগত মান কেমন, দাম কেমন, এগুলো একটু তুলনা করার বিষয় আছে। এখন প্রতিযোগিতা মোকাবেলা করতে হলে এই সমস্ত তথ্য ব্যতি রেখে আমাদেরকে প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব না। প্রতিযোগিতার তথ্য আমাদের প্রতিনিয়ত দরকার। প্রতিযোগীরা কী করতেছে, কীভাবে এগোচ্ছে, আমাদেরকে সেগুলোর আলোকে আমাদের সামনে অগ্রসর হতে হবে। এবার আসো আভ্যন্তরীণ কিছু তথ্য আমাদের নিজস্ব, আমাদের যদি বাজেট তৈরি করি আমরা, তাহলে আমাদের তথ্য লাগবে। পূর্ববর্তী বছরের আলোকে আমরা বাজেট তৈরি করতে পারি। আবার যদি নতুন কোম্পানি হয় সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন তথ্যের আলোকে বাজেট প্রণয়ন করতে হবে। বাজেটের আলোকেই আমাদেরকে অর্থের কী করতে হবে, পরবর্তীতে অর্থের যোগান দিতে হবে। তাহলে প্রথমে বাজেট প্রণয়ন, তারপর হলো যোগান, অর্থের যোগান বা কাঁচামাল বা অন্যান্য যোগান তথ্যের জন্য আমাদেরকে তথ্যের উপর অর্থাৎ MIS এর উপর নির্ভরশীল হতে হবে। বিক্রয় পূর্বানুমান, দেখো বিক্রয় পূর্বানুমান করতে হবে আমাদেরকে, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। তো এখন বিক্রয় পূর্বানুমান না করে আমি যদি পরবর্তী উৎপাদনে যাই, তাহলে একটা মেজর প্রবলেম। বিক্রয় বাড়তে পারে, কমতে পারে, বিক্রয়ের আলোকেই কাঁচামাল প্রয়োগ করব, উৎপাদন করব। তারপরে আর্থিক সরবরাহ নিশ্চিত করব।
এই বিষয়গুলো কোথাও যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় যে কোনো জায়গায়, তাহলে বিক্রয় বাধাগ্রস্ত হবে। বিক্রয় বাধাগ্রস্ত হলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। এই বিক্রয় পূর্বানুমান করার জন্য আমাদের এমআইএস দরকার। এবার আসো, এমআইএস কার্যকর করতে গেলে আমরা কি কি সমস্যার সম্মুখীন হই। এমআইএস কার্যকর করতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হই, প্রথমে হইতে পারে দক্ষ কর্মীর অভাব, তাতে বুঝতে পারতেছ। তারপরে সমস্যা হইতে পারে কৌশলের অভাব, তারপরে দেখো কারিগরি সমস্যা থাকতে পারে, তারপরে সমস্যা থাকতে পারে অর্থনৈতিক প্রতিকূলতা, শ্রম গুণমানতা থাকতে পারে, শ্রম গুণমানতা থাকতে পারে। তারপরে আসে এবারে সম্ভাব্য বেনিফিট এক্সপ্লয়েট করতে না পারা। এবার আসো তাহলে এমআইএস কার্যকর করতে গিয়ে যদি দক্ষ কর্মী আমার না থাকে, সিস্টেম বুঝবে বা এই তথ্যগুলা সম্পর্কে আইডিয়া যদি না থাকে, তার প্রযুক্তি সম্পর্কে যদি না থাকে, তাহলে এমআইএস কার্যকর করা কঠিন হয়ে পড়ে। এখন প্রযুক্তি সম্পর্কে যদি কর্মীর ধারণা না থাকে, তাহলে সে প্রতিষ্ঠানে কাজ করতে পারবে না। এরপরে আসো তোমার কৌশল। এখন আমার ভালো কৌশল প্রয়োগ করতে হবে। প্রতিষ্ঠানে তথ্য সরবরাহের জন্য ভালো কৌশল থাকতে হবে। ভালো কৌশল প্রয়োগ করলে ভালো তথ্য সরবরাহ করা যাবে। কৌশল দুর্বল হলে ভালো মানসম্মত তথ্য পাওয়া যাবে না। তারপরে কারিগরি সমস্যা থাকতে পারে, আমার যান্ত্রিক সমস্যা থাকতে পারে, তারপরে আমার সফটওয়্যারের সমস্যা থাকতে পারে, তারপরে আমার এগুলো ইনস্টলেশন প্রবলেম থাকতে পারে। এগুলো হলো কারিগরি সমস্যা। অর্থনৈতিক প্রতিকূল অবস্থা থাকতে পারে। এখন বিশ্বে করোনার কারণে অনেক ধনী দেশেও বিভিন্ন বড় বড় কোম্পানি দেখা গেছে যে বন্ধ হয়ে গেছে বা বন্ধ হওয়ার পথে। এখন বিভিন্ন অর্থনৈতিক প্রতিকূল অবস্থা আসতে পারে, প্রাকৃতিক দুর্যোগের কারণে বা অন্য কোনো কারণে। এগুলোর কারণে হয়তো দেখা গেছে যে সিস্টেম ঠিকমতো তথ্য পাচ্ছে না, ঠিকমতো তথ্য কার্যকর করা যাচ্ছে না। শ্রম গুণমানতা তো বুঝতেই পারতেছ। শ্রমিক যদি ঘন ঘন বদলায়, তাহলে আগে যে আমার এই সিস্টেমে কাজ করতেছে সে তো অভিজ্ঞ, নতুন একজন এসে আমার এই সিস্টেম সম্পর্কে কাজ বুঝতে তার সময় লাগবে, দক্ষভাবে কাজ করতে পারবে না। আমি যদি একজন দক্ষ কর্মী একটা প্রতিষ্ঠানের জন্য একটা সম্পদ, বড় ধরনের অ্যাসেট যদি চলে যায়, ঘন ঘন পরিবর্তন হয়, তাহলে প্রতিষ্ঠান পরিবর্তিত অবস্থার সাথে খাপ খেয়ে উঠতে একটু সময় লাগে, প্রতিষ্ঠান অসুবিধার সম্মুখীন হয়। তাহলে মানসম্মত কর্মী এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সম্ভাব্য যে বেনিফিট কি উপকার হবে, এটা যদি পূর্বানুমান করতে না পারে, এটা ধারণা করতে না পারে, তাহলে এমআইএস কার্যকর হবে না। তো যাই হোক, আবার দেখো দক্ষ কর্মীর অভাব থাকতে পারে, কৌশলের অভাব, কারিগরি সমস্যা হতে পারে, অর্থনৈতিক প্রতিকূল অবস্থা থাকতে পারে। শ্রম গুণমানতা বলতে বোঝা ঘন ঘন শ্রমিকদের প্রতিষ্ঠান বদল হওয়া, সম্ভাব্য
বেনিফিট এক্সপ্লোর করতে না পারা, এগুলো হলো অসুবিধা। তো আজকের ক্লাস আশা করি তোমরা মনোযোগ সহকারে খেয়াল করছো। আজকে এখানেই তোমাদের ক্লাসের সমাপ্তি ঘোষণা করছি।